ডাইনের নাম শুনছেন? ডাইন আজকে শুনছেন? শুনছেন? একটু আগে শুনছেন? মাত্র শুনছেন? বলের একটা একক আছে, বলের একক কি বলেন? নিউটন। নিউটন কোন এককে? এসআই একক, আন্তর্জাতিক একক। আর সিজিএস এ বলের একক হচ্ছে হলো কি? ডাইন। চাপ যেটা আছে, চাপ মানে কি? চাপের বেসিক ফর্মুলা কি? বল ডিভাইড বাই কি? ক্ষেত্রফল। তাহলে সিজিএস এ ক্ষেত্রফলের একক কি হবে? কথা বলো না। সেন্টিমিটার স্কয়ার হবে না? মানে সিজিএস এর দূরত্বের একক কি? সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফলের সেন্টিমিটার স্কয়ার, আয়তন হবে কি? সেন্টিমিটার কিউব। এই জন্য এখানে আসছে কি? ডাইন ডিভাইড বাই কি আসছে বলেন? সেন্টিমিটার স্কয়ার আসছে, যে এটা আসছে। চাপের আন্তর্জাতিক একক হচ্ছে কি? কথা বলো না কি? চাপের আন্তর্জাতিক একক কি? এস একক কি? প্যাসকেল। প্যাসকেলটা কোথেকে আসছে? 1 প্যাসকেল মানে 1 নিউটন পার মিটার স্কয়ার। কারণ বলের এস একক হচ্ছে কি? নিউটন, আর ক্ষেত্রফল হচ্ছে কি? মিটার স্কয়ার, যেটাকে সংক্ষেপে কি বলে? প্যাসকেল বলে। বলুন তো সিজিএস এ কাজের এককের নাম কি? সিজিএস এ কাজের একক কি? এসআই তে কি? কাজ ইকাল টু হচ্ছে বল ইনটু কি? বলের দিকে সরণ, নিউটন মিটার। মাঝখানে ছোট করে দাগ দেওয়া মানে গুণাকার আছে। নিউটন মিটারকে কি বলে? জুল বলে। কি বলে? জুল বলে। এখন সিজিএস এ এই এককটা কত? ডাইন ইন্টু কি? সেন্টিমিটার নাকি? ঠিক বলছেন তো? ডাইন ইন্টু কি হবে? সেন্টিমিটার। আর শর্টকাটে কি বলা হবে? শর্টকাটে এটাকে বলা হচ্ছে হলো ইআরজি। অনেকে আরজি বলে, বাট বাংলা লেখার সময় বলে যে আর্গ। কি বলে? আর্গ, ইআরজি। নরমালি জুল লেখার সময় বড় হাতের জেল, যে অথবা ছোট হাতের জে লিখলে হয়, কিন্তু আর্গ লেখার সময় কি? ইআরজি, এই তিনটে অক্ষর ব্যবহার করা হয়, তিনটা বর্ণ ব্যবহার করা হয়। এই এককগুলোর কনভার্সন গুলো তো আপনারা সবাই জানেন কিভাবে আছে, তাই না? সবাই জানেন? জানেন না? চাপ মানে কি? চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল। আর কোন একটা তরলের চাপ কিভাবে বের করতে হয়? তরল অথবা বায়বীয় পদার্থের চাপ কিভাবে বের করতে হয়? এক্সের হচ্ছে। কে বলছে? গুড। বাকিরা বলো না কেন? আপনারা পারেন তো। তরল আর গ্যাস দুইটাকে একসাথে মিলে কি বলে? তরল আর গ্যাস দুইটাকে একসাথে মিলে কি বলে? বাংলা কথা বুঝেন না নাকি একটু ফাস্ট হয়ে যায় বেশি? কোনটা? তরল পদার্থ এবং বায়বীয় পদার্থ দুইটাকে একসাথে কি বলে? প্রবাহী বলে, প্রবাহী, ফ্লুইড। ফ্লুইড নাম শুনছেন না? ফ্লুইডের নাম শুনছেন, বাট ফ্লুইড মানে হচ্ছে প্রবাহী। তাই প্রবাহী মানে হচ্ছে তরল প্লাস কি? গ্যাস। এরা প্রবাহিত হতে পারে, নামের সাথে কামের যথেষ্ট মিল আছে। তো এদের ক্ষেত্রে আমরা চাপটা কিভাবে বের করি? চাপ ইকালটা হচ্ছে এইচ রো, তারপরে হচ্ছে হলো কি? জি। দেখেন, আপনারা যারা শিখতে চান তাদেরকে এখানে শেখানোর চেষ্টা করব। আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে এই কনভার্সন গুলা, এককের যে রূপান্তর গুলো আছে এগুলো মুখস্থ করে। তো মুখস্থ করে না বুঝে মুখস্থ করে, মনে করে যে এরকমই, কিন্তু বুঝে যায় যা। এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ, আমি তো এটা বুঝি যে 76 সেন্টিমিটার, তাহলে 10 দিয়ে গুণ করলে কত? 760 হবে। আর 100 দিয়ে ভাগ করলে কত? এটা হবে। একটু বুঝে যাচ্ছে, বাট অন্যান্য যে কনভার্সন গুলা কিভাবে আসছে সেগুলা আমরা একটু শেখার চেষ্টা করি। আপনারা কি লিখতে পারছেন? কোনো কিছু লেখা বাকি আছে?
বিষয়টা হচ্ছে এরকম যে বাতাসের চাপটা মাপার চেষ্টা করা হচ্ছিল। বাতাসের চাপ সর্বপ্রথম কে বের করছিল? টরেসলি। তার নাম কি? টরেসলি। আপনারা হয়তো এক নাম শুনে আসছেন যে টরেসলি শূন্যস্থান নামে একটা নাম শুনে আসছেন, তাই না? তাই হোক, নাম না শুনলেও সমস্যা নাই। এখন মনে করেন এই যে এখানে খেয়াল করেন, এখানে কিছু পারদ রাখা আছে। এটা একটা কন্টেইনার। তো এখানে কি আছে? পারদ আছে। একটা টেস্ট টিউব আছে। টেস্ট টিউবের উপরের মুখ খোলা, নিচের মুখ কি বন্ধ। এখন এটাকে উল্টা করে ধরা হয়েছে। প্রথমে যে কাজটা হচ্ছে, মনে করেন যে এটার সাইজ অনেক বড়। সাইজ কি অনেক বড়। নিচে হচ্ছে হলো কি, নিচের মুখ বন্ধ, উপরের মুখ কি। সাইজ অনেক বড় কেন, কতটুকু লাগবে আমরা জানি না। যাই হোক, তো এটাকে হচ্ছে হলো যে মাথাটা এই পারদের মধ্যে ঢুকিয়ে তারপরে ছেড়ে দেওয়া হয়েছে। ছাড়লে কি হবে বলেন? পারদের ওজনের কারণে নিচের দিকে নামবে না? আচ্ছা, প্যাসকেলের সূত্র আপনারা পড়ে আসছেন যে কোন তরল বা বায়ু পদার্থের চাপ কিভাবে কাজ করে? লম্বভাবে কাজ করে। কার সাথে লম্বভাবে? পাত্রের দেওয়ালের সাথে। কিসের সাথে? পাত্রের দেওয়ালের সাথে। বুঝতে পারেন নাই? মনে করেন যে আপনি এখান থেকে একটা বল প্রয়োগ করতেছেন যে উপরের দিক দিয়ে, তো বলের জন্য চাপ চাপ হবে না? চাপটা কোন দিকে কাজ করবে? নিচের দিকে না। তার মানে প্যাসকেলের সূত্র আপনারা শিখে আসেন নাই। কারণ আমি কোনটা ছেড়ে কোনটা বরাবর বলেন? সবই তো ফাঁকা রয়ে গেছে। হ্যাঁ, লম্বা বরাবর। কি বরাবর? পাত্রের দেওয়ালের সাথে লম্বা বরাবর কাজ করে। তার মানে এই যে এখানে আপনি বল প্রয়োগ করতেছেন, এই বল প্রয়োগ করার পরে এখন যে চাপটা হবে, সেই এখন হচ্ছে হলো এই যে এখানে যে কণাগুলো আছে, মানে এই বলটা যেহেতু প্রবাহী, ও ওকে দিবে, ওকে ধাক্কাবে, ওকে ধাক্কাবে, ধাক্কানোর পরে সবাই খুঁজবে দেওয়াল কোথায় আছে। তো এখানে আসে একটা পাইছে, ওরে এই বরাবর ধাক্কাবে, মানে এইভাবে ধাক্কাবে না, এইভাবে ধাক্কাবে না, কি বরাবর? এই কণাটা লম্বা বরাবর ধাক্কাবে। এখানে আবার এইভাবে ধাক্কাবে। ব্যাপারটা এরকম না যে এখানে ধাক্কাছে এইদিকে, এখানে এরকম দিবে না। সবসময় ওরা কি করবে, যেখানেই পাবে সবসময় লম্বা বরাবর দিবে। এখানে আসার পরে যে এখন আপনি যদি বলেন যে এইভাবে কেন, ওই এইভাবে হচ্ছে প্যাসকেল পরীক্ষা করে দেখছে। এবং আপনারা হয়তো আগের ক্লাসে পড়ে আসছেন যে একটা বল ছিল, বলের মধ্যে পানি ছিল, পানির মধ্যে অনেকগুলো ফুটা করে চাপ দেওয়া হয়েছিল, পানিগুলো বের হয়েছিল। তখন প্যাসকেল বলছিল কি পানিগুলো সব লম্বা ভাবে বের হয়েছে। কিভাবে বের হয়েছে? লম্বা ভাবে। এমন না যে উপরে গুলো উপরের দিকে, নিচের গুলো বাঁক হয়ে বেরিয়েছে। তার মানে কি চাপটাকে লম্বা ভাবে কাজ করে, তাই তো? ছিল না এরকম এক্সপেরিমেন্ট? না পড়ে নাই? দেখেন, তাহলে এখানেও ধাক্কাচ্ছে। এখন যে কাজটা আছে, কাজটা দুর্বল যদি হয় তাহলে ভেঙে যাবে, ফেটে যাবে। ইভেন এই পাশ থেকে এসেও এখানে ধাক্কাবে। এখানে ভিতরে যারা ঢুকছে এরও বাইরের দিকে ধাক্কাবে। যেখানে তরল আছে, তরল স্বাধীনভাবে চলাফেরা করে, সামনে পাইলে ধাক্কাবে। ধাক্কাটা দেবে কি বরাবর? লম্বা বরাবর। কি বরাবর? লম্বা বরাবর। এই কথা বুঝতেছেন? এখন এই চাপের জন্য একটু অংশের উপর কি বল প্রযুক্ত হবে না বলেন? এবং প্যাসকেলের সূত্রে এটাই ছিল যে যে পরিমাণ চাপ প্রয়োগ করা হয়, এই চাপ কিছু মাত্র না কমে, মানে বাড়েও না কমেও না, কি হয় বলেন তো? চাপ সবসময় কি থাকে? সমান থাকে। বল বাড়ে কমে। মানে আপনারা এভাবে পড়ে আসছেন, যেমন সাপোজ মনে করেন এই পিস্টনের ক্ষেত্রে বলে হচ্ছে F1, এখানে দিলেন হচ্ছে হলো কত F1 বল দিলেন। তারপর এই পাশে যদি একটা পিস্টন দেন, ঠিক আছে, এটার উপর কি হবে? তাহলে এটার উপর ধাক্কা এদিকে দিবে না? কথা বলেন। নাকি নিচ দিয়ে উপরে তো কেউ নাই, তরল আছে কোথায়? তরল আছে যেখানে, যাকে পাবে তাকে লম্বা বরাবর ধাক্কা দিবে। তরলের বৈশিষ্ট্য হচ্ছে এটা। তরল বা গ্যাসীয় পদার্থ, এক কথায় প্রবাহী, উপরের দিকে ধাক্কা দিবে। চাপ সমান। এখানে চাপ যদি পি হয়, এখানেও পি, এখানেও পি, সব জায়গায় সমান, চাপ সমান। কিন্তু বল সমান হবে না। কেন?
পি ইকুয়াল টু হচ্ছে কি এফ ডিভাইড বাই কি এ। সো এফ ইকুয়াল টু কত, পি ইন্টু এ। চাপ সমান, তার মানে যার ক্ষেত্রফল বেশি সেখানে বেশি বল প্রযুক্ত হবে। সো এখানে উপরের দিকে যে বলটা হচ্ছে সেটা এ টু, ক্ষেত্রফল হচ্ছে কত, এ টু। এই যে এফ ওয়ান ডিভাইড বাই হচ্ছে এ ওয়ান ইকুয়াল টু হচ্ছে এফ টু ডিভাইড বাই কি এ টু। কেন, এটাও চাপ এই চাপ, চাপ সমান। এখন আমরা এফ টু সমান সমান কি লিখতে পারি বলেন, এ টু ডিভাইড বাই হচ্ছে এ ওয়ান ইন্টু হচ্ছে কি এফ ওয়ান কিনা। তার মানে আমরা যদি সাপোজ এটা হচ্ছে 150 সেন্টিমিটার স্কয়ার, এটা হচ্ছে 200, তাহলে এই মানটা ভাগ করলে একের বেশি হবে না কম হবে, বেশি হবে। তাহলে এফ ওয়ান যদি 200 নিউটন হয়, সো এই মানটা এফ টু এর মানটা কি বেশি হবে না। এই জন্য আপনারা পড়ে আসছেন যেটা বল বৃদ্ধিকরণ নীতি, বলটাকে বাড়ানো যায় কি নীতি ব্যবহার করে, যে চাপ সমান থাকে, কি থাকে, চাপ সমান থাকে। আপনি ক্ষেত্রফলটা বাড়াই দিবেন, সো আপনি বেশি পরিমাণ বল পাবেন। আচ্ছা, তো এখন এই যে চাপটা যে সমানভাবে সঞ্চালিত হচ্ছে, এখানে যে তরলগুলো আছে, এখানে যে এই যে উপরে ছিল না, মনে করেন যে এখানে এই যে এখানে উপরে কি ছিল, উপরে মনে করেন যে এখানে পারদ ছিল, এখানে পারদ, এখানে পারদ। তো এই যে বায়ুমণ্ডলকে আসলে বিষয়টা হচ্ছে যে চাপটা কোথেকে আসছে, দেখেন চাপটা কিন্তু আসলে বাতাস বাতাস থেকে আসছে, কোথেকে আসছে, অতিরিক্ত কোনো কিন্তু বল প্রয়োগ করা হচ্ছে না, বোঝানোর জন্য আমরা বল দিছি আর কি। বাট আশেপাশে কি আছে, বাতাস আছে, বাতাস কি করতেছে, এই হচ্ছে পারদ গুলাকে কি করতেছে বলেন, চাপ দিচ্ছে। এই চাপটা কি কোথায় কাজ করতেছে, দেওয়াল গুলোতে কাজ করতেছে। দেওয়াল দুর্বল যদি হয় তাহলে ভেঙে যাবে, ফেটে যাবে। এখন এখানেও চাপ দিবেন, এখানে বল প্রয়োগ করবে না বলেন, কথা ঠিক কিনা, এখানেও কি করবে, বল প্রয়োগ করবে। তাহলে বাতাসের চাপ যদি পি হয়, এখানেও পি, এখানেও পি, এখানেও পি, সব জায়গায় চাপ কি সমান, বুঝতেছি। তো এখন এই চাপের জন্য এখানে কি হবে বলেন, উপরের দিকে কি হবে, একটা বল প্রযুক্ত হবে না। যেখানে চাপ দিবে সেখানে কি পাওয়া যাবে বলেন, বল পাওয়া যাবে। অ্যাপিক্যালটা হচ্ছে পি ইন্টু এন। এখন উপর থেকে পড়তেছে না, গ্র্যাভিটির কারণে, ওজনের কারণে কি এই পারদগুলো নিচের দিকে নামাকে শুরু করবে। তো উনি পরীক্ষা করে দেখছে, যখন হচ্ছে এই যে এটা নামতে নামতে, এটা অনেক, যেটা বলছিলাম আগে, এটা অনেক বড় ছিল, কি ছিল, আমরা হচ্ছে সুবিধার জন্য ধরে নিচ্ছি এটা অনেক কি ছিল, বড়। উপরের দিক কি, উপরের মুখটা ফাঁকা, আর হচ্ছে হলো সরি, এখন উপরের মুখটা কি বন্ধ, উপরের মুখটা কি বন্ধ, আর নিচেরটা হচ্ছে এখন কি ফাঁকা। আগে কি ছিল, আগে উপরে ফাঁকা ছিল, তারপরে কি নিচের দিক কি বন্ধ ছিল। এখন ফাঁকা অংশকে মনে করেন আপনি হাত সহ মনে করেন যে ভিতরে নিয়ে গেলেন, এবার ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে হচ্ছে পারদগুলো নামা শুরু করছে। নামতে নামতে যখন 76 সেন্টিমিটার পর্যন্ত মানে উচ্চতা পারদ রয়ে গেছে, তখন আর নামতেছে না। কেন নামতেছে না, কারণ এই যে এখানে চাপ দেওয়া হচ্ছে, চাপের কারণে একটা বল হচ্ছে। এই বলটা আর হচ্ছে হলো যে এখানে কি পারদের যে ওজন, দুইটা সমান হয়ে গেছে। পারদের একটা ওজন আছে না, বুঝতেছেন, এই জন্য। তার মানে এটি হচ্ছে বায়ুমণ্ডলের চাপ। মানে এখানে যতটুকু কি আছে বলেন, যতটুকু হচ্ছে হলো যে পারদ আছে, এই পারদ যতটুকু চাপ দিচ্ছে এটাই বায়ুমণ্ডলের চাপের সমান। কারণ এই চাপটা এখানে তরলে আসছে, তরল থেকে এখানে আসছে, সব জায়গায় চাপ কি থাকে, সমান থাকে। তাহলে এই জায়গায় কিছুটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে না, এই ফাঁকা জায়গাটাকে কি বলা হয়, টরসিলি শূন্যস্থান বলে। কি বলে, টরসিলি শূন্যস্থান। মানে এখানে কিছুই থাকবে না, বাতাস তো প্রবেশ করতে পারবে না। তো ওখান থেকে 76, দেখেন চাপের সূত্র হচ্ছে এইচ থ্রু জি। আপনাদের একদম ব্যাকগ্রাউন্ড হিস্টোরি সব বোঝানোর চেষ্টা করতেছি। এটা 0.76 না বলেন, আন্তর্জাতিক একক, মানে মিটারে নিতে হবে। 76 সেন্টিমিটার কি ছিল, 76 সেন্টিমিটার কি ছিল বলেন। আচ্ছা একটু পর্যন্ত দিয়ে যেত, আমাদের নিচে যে একটু পর্যন্ত হচ্ছে পারদ আছে, 76 সেন্টিমিটার। পারদের ঘনত্ব কত, অ্যারাউন্ড 13625, আমার যতটুকু মনে আছে 9.8। এবার দেখেন তো কত আসে আনুমানিক। মানে প্রায় এটা কাছাকাছি না, মানে ঘনত্বটা অ্যাকুরেটলি লেখা হয় নাই, বাট এই যে মানটা হচ্ছে রাউন্ড ফিগার করলে কত, 1.01325, কাছাকাছি তো 101.10 টু দ্য পাওয়ার কত, এত প্যাসকেল। ওই যে এরকম অনেক সময় দেখা যায় যে এই মানটাকে শুধু ওয়ান লেখে, কি লেখে, ওয়ান লিখলে ভুল হবে, মানে 1.01। বা অনেক সময় কি লেখে, এটাকে প্রায় দিয়ে কি লেখে, দেখবে যে ওয়ান দিলেও সমস্যা নেই, 1 × 10⁻⁵ লেখে, বা শুধু 10⁻⁴ কি লেখে, 5 লেখে, বা 1.01 × 10⁻⁴ কি লেখে, 5 লেখে। সো এগুলা সবই সেম, কোনো সমস্যা নেই। যদি ওরা কিছু না বলে তখন হচ্ছে আমরা পুরো মানটাই নিব, পুরোটাই কি, পুরোটাই 1.01325 × 10⁻⁵ কত, 5 নিব। এখন আপনাদের এখানে একটা কোশ্চেন থাকা দরকার, যে এখানে কেন এত দামি জিনিস ব্যবহার করলো, মানে পারদ কেন ব্যবহার করলো, পানি ব্যবহার করলে কি সমস্যা ছিল।
তাই না? পানি তো সহজ ছিল, কেন কারণ জানেন? রাইট, পানিতে ঘনত্ব বেশি। দেখেন এবার আমরা উল্টা করে হিসাব করি যে এইচ ইকুয়াল টু কত হবে, পি ডিভাইড বাই কত, রো জি না? তো 1.01325 × 10⁵ রো হচ্ছে কত 1000, জি হচ্ছে কত 9.8, তাহলে কত হয় দেখেন। হুম 10 পয়েন্ট সবাই, 10.35 মিটার। 1 মিটারে কত ফিট? আপনারা তো মিটার চিনেন না অনেকে। 3.3 ফিট প্রায়। তাহলে কত আসে? কত? বসাতে দেন 1.5 ফিট, বুঝছেন তো? তার মানে হচ্ছে যে যে পাইপটা ব্যবহার করতে হবে এটা পায় কত 34 ফিট লম্বা পাইপ, এর থেকে বেশি নিতে হবে। মানে ওর থেকে বেশি নেওয়ার পরে পানিটা যখন 34.15 ফিট হবে তখন পানি আর নামবে না। তো এই জন্য এত লম্বা পাইপ ব্যবহার করা অসুবিধা। 34 ফিট অনেক বেশি না বলেন? আপনার আমার কত গুণ? আপনি যদি 5 ফিটে হন 5, 6, 7 গুণ বেশি হবে। সো ওই পাইপ দিলে একটু পরে দেখা যায় পাইপ কয়টা গ্লাস টিউব ভাঙবে, তারপরে হচ্ছে হলো ইনফ্যাক্ট আসলে এটা বানানো তো অনেক কঠিন এত লম্বা পাইপ, এই জন্য পারা ব্যবহার করেছে। ক্লিয়ার? আচ্ছা প্রথমে বলে দিই, এটা খুব সহজ হিসাব, মানে এটাকে ধরে নেওয়া হচ্ছে যে বাতাসের চাপই হচ্ছে 1 এটিএম। বাতাসের চাপ হচ্ছে কি 1 এটিএম, মানে কোন জায়গায় চাপ হচ্ছে 2 এটিএম, বুঝা যাচ্ছে কি বাতাসের যে চাপ তার ডাবল। কোন জায়গায় চাপ হচ্ছে 0.7 এটিএম, কি বোঝা যাচ্ছে? যে বাতাসের যা চাপ তার 0.7 টাইমস এত গুণ। এই জন্য এটা ধরে নেওয়া হয়েছে আর কি 1 এটিএম। আর এটা 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 একটু পর্যন্ত বুঝতে কারো সমস্যা নেই? আচ্ছা, এটা তো পরীক্ষা করে পাওয়া গেছে, এটাকে 10 দিয়ে গুণ করলে এটা হবে, আর 100 দিয়ে ভাগ করলে এটা হবে, আর এটা আমরা সূত্র দিয়ে বের করলাম। বাকি এটা বুঝছি কিভাবে 1.01325 × 10⁵ বুঝতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন আমরা যদি হচ্ছে এভাবে লিখি 101.325 তাহলে কি 10 কিউব হবে না? মানে আমরা হচ্ছে যে এখান থেকে 100 নিয়ে নিছি, 100 গুণ করলে 0.2 করে গেল আর 1000। তো 1000 মানে কি বলেন? কিলো লেখা যায় না? তাহলে কিলো প্যাসকেল। প্যাসকেল ছিল নিউটন পার মিটার স্কয়ার, এটাকে আমরা অল্টারনেটিভ ওয়েতে কিলোটন পার মিটার স্কয়ার লিখতে পারি। আচ্ছা একটু পর্যন্ত গেল। বাকি আছে কি? তাহলে লাস্টে যেটা বাকি আছে যে 9 সেন্টিমিটার স্কয়ার। পি ইকুয়াল টু হচ্ছে এইচ রো জি। এইচ কত 76 না? কারণ ওই যে সিজিএস আগে করতেছি এখন, সিজিএস রো কত, পারদের ঘনত্ব হচ্ছে কত 13625, তার মানে 13.625। কারণ আপনারা 9 পড়ে আসছেন যে পানির ঘনত্ব হচ্ছে কি 1000 কেজি পার মিটার কিউব, বাট যেতে কত সিজিএস এর কত 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, নাকি? নাকি এখন আবার ওটা দেখাতে হবে যে ওটা কেন হয়? ওটা জানেন সবাই? জানে না? জানো কি ব্যাপার জানো? ওই জানে না। 1000 কেজি পার মিটার কিউব মানে হচ্ছে উপরে হচ্ছে 1000 কেজি আর নিচে হচ্ছে 1 মিটার কিউব, ঠিক কি না? সিজিএস এ নিতে গেলে 1 কেজিতে কত গ্রাম? 1000 গ্রাম, শুধু জি লিখলে হবে। আর 1 মিটারে কত সেন্টিমিটার? 100। তাহলে হচ্ছে এটা কিউব করতে হবে, আবার কিউব আছে, তাহলে উপরে 10⁻6, নিচেও কি হবে 100, মানে কি 100 3 বার গুণ করলে কত 6টা 10⁻6,
গ্রাম পার সেন্টিমিটার কিউব। তার মানে এবার মিলছে। তো কি বুঝা গেল বলেন তো? যদি আমরা হচ্ছে কেজি পার মিটার কিউব থেকে গ্রাম পার সেন্টিমিটার আসতে চাই তাহলে কি করতে হবে? 1000 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। এই জন্য 13,625 কে আমরা 1000 দিয়ে ভাগ করে এটা আসছে। আর জি এর মান কত? 9.8 কি 980 হবে না? এটা তো সহজ। জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। টাইম নিয়ে কোনো সমস্যা নাই, টাইম সব এককে সেকেন্ড। সিজিএস কিন্তু টাইম সেকেন্ড। তাহলে এটাকে জাস্ট 10 দিয়ে গুণ করলেই তো কি হবে? না স্যার, এটা বলেছি যে বেশি গুণ করে ফেলছি। 98 হবে, কি হবে? 98 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। 98 হবে। এখন কোনো কোশ্চেন আছে? ও আচ্ছা, তাহলে তো ঠিকই লিখছিলাম। আচ্ছা হ্যাঁ, 10 দিয়ে গুণ করছি। আচ্ছা, 100 দিয়ে গুণ করতে হবে, 10 দিয়ে না। 1 মিটার 100 সেন্টিমিটার। এখন দেখেন কত আসে। কিন্তু বাস 6 হয় কিনা? ওই আগেরটাই হয়নি, 10 টু দি পাওয়ার জাস্ট কি আসছে? 6 আসছে। এত ডাইন পার সেন্টিমিটার কি স্কয়ার। এবার এখন যদি আপনাকে হচ্ছে দেখেন, এই যে যদি এবার আপনাকে প্রশ্ন করে, প্রশ্নটা হলো অনেক সহজ। সিজিএস এককে চাপ চাপ আর এস এককে চাপ, এই দুইটার মধ্যে কি সম্পর্ক? কত গুণ সম্পর্ক? কত গুণের সম্পর্ক? দেখেন, সিজিএস এর চাপ আর হচ্ছে হলো এসআই তে চাপ, কত গুণ? খুবই সহজ কিন্তু। এসআই একক কোনটা বলেন তো? এখানে এসআই একক কোনটা? হুম, প্যাসকেল। আর এই যে এটা, তো এখান থেকে আসতে কত গুণ দিয়ে, কত দিয়ে গুণ করা লাগছে? 10, শুধু 10। তাহলে এটা মনে রাখবো যে 1 প্যাসকেল ইকুয়াল টু হচ্ছে কি 10 কি ডাইন পার কি সেন্টিমিটার স্কয়ার। শুধু 10 দিয়ে গুণ করলে হচ্ছে। এখন বলেন দেখি, তাহলে নিউটনের সাথে ডাইনের কি সম্পর্ক? নিউটনের সাথে ডাইনের বুঝছিলাম, কিন্তু এই চ্যাপ্টার কিন্তু ইয়েতে আছে, কেমিস্ট্রি তো আছে। কেমিস্ট্রি সেকেন্ড পার্টের প্রথম অধ্যায় পড়া হয়ে যাচ্ছে, কিন্তু ওই চ্যাপ্টার অনেকটুকু পড়া হয়ে যাবে, দেখবেন ম্যাথ পারবেন। আমি ইনশাআল্লাহ একদম বেসিক গুলো ভালো করে ধরাই দিব। কেমিস্ট্রি দেখবেন যে বেশিরভাগ ম্যাথ ওখানে পেরে যাবেন। আচ্ছা ঠিক আছে, আমরা জানি না কিন্তু জেনে নিই। বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এগুলো মুখস্থ করে, মুখস্থ কোনো অসুবিধা নেই, মুখস্থ করবো কিন্তু জেনে জেনে করবো যে কেন এটা হচ্ছে। দেখানো হচ্ছে যে এক নিউটন, তাই তো? নিউটন মানে কি মনে আছে সবার? কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা মনে নাই কার? এটা বুঝে নাই কি? এক নিউটন হচ্ছে 1 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। আসলে নিউটন কোথেকে আসছে? নিউটন তো ছিল না। এফ ইকুয়াল টু এম, এখান থেকে তো এটাকেই শর্টকাটে কি করা হয়েছে, মানে বিষয়টা হচ্ছে যে ওরা যে নতুন নতুন হচ্ছে হলো যখন রাশি আসতেছিল, যে ওরা চেষ্টা করছে যে নতুন একটা নাম দেওয়ার চেষ্টা করছে, ছিল হচ্ছে হলো কি নিউটন ইন্টু মিটার। পরে চিন্তা করলো যে শক্তি কার কাকে দেওয়া যায়, জুল সূত্র দিছে কিছু তাপ শক্তি সম্পর্কিত, এই জন্য তার নাম হচ্ছে নিউটন মিটারকে জুল দিয়ে দিছে। ঠিক আছে। চাপ ছিল কি নিউটন পার মিটার স্কয়ার, তো চাপ সম্পর্কে সূত্র দিছে কে? প্যাসকেল, তার নাম হচ্ছে প্যাসকেল দিয়ে দিছে। কথা বুঝতেছেন? ঠিক একইভাবে হচ্ছে হলো যে এই যে বলের একক কি হবে? বলের তো আসলে এককটা হচ্ছে কি কেজি, আর হচ্ছে কি ত্বরণ হচ্ছে কি মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আবার বলেন না যে ত্বরণ এটা কিভাবে আসছে, এটা বুঝি না, এটা না বুঝলে বুঝাবো না। 1 কেজি পার মিটার। এই যে এখন দেখেন 1 কেজিতে এটা মানে কি 1 কেজি ইনটু কি মিটার না, মানে কেজির সাথে মিটার কি হবে? গুণ হবে, আর সেকেন্ড স্কয়ারটা কি হবে? ভাগ হবে। এখন 1 কেজিতে হচ্ছে কত গ্রাম? হ্যাঁ হ্যাঁ, এটা এখানে আর মাইনাস হবে না, এখানে প্লাস। 1000 গ্রাম। 1 মিটারে কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। সেকেন্ড তো আর চেঞ্জ হয় না, সেকেন্ডই থাকে। এবার বলেন কত হয়? 10 টু দি পাওয়ার 5 না? 10 টু দি পাওয়ার 5 গ্রাম কি গ্রাম সেন্টিমিটার পার কি সেকেন্ড স্কয়ার। এবার আপনারা বলেন 1 নিউটন যদি হয় 1 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার কি হওয়া উচিত? কথা বলেন না।
ডাইন হওয়া উচিত, কারণ এটা হচ্ছে এসআইতেই বলের একক। এখানে রাশিগুলা কিসে আছে? সব সিজিএস এ। সিজিএস এ বলের একক কি? ডাইন, তার মানে এটা হচ্ছে ডাইন। তাহলে নিউটনের সাথে ডাইনের সম্পর্ক পাওয়া গেছে। 1 নিউটনে কত ডাইন? 10⁵। এখন তাহলে এটা সবার পারা উচিত। এখন 1 জুলে কত আর্গ হবে? 1 জুলে কত আর্গ? পারবেন? পারবেন। দেখেন 1 জুলে কত আর্গ। অলরেডি কিন্তু অর্ধেক কাজ করা হয়ে গেছে। নিউটনের সাথে ডাইনের কিন্তু সম্পর্ক পেয়ে গেছেন। সবাই চেষ্টা করেন যে 1 জুলে কত আর্গ হবে। আর্গ মনে আছে তো? সিজিএস এ কাজের একক। কে বলছে? 9 বলছে 10⁵। দেখেন বলে বলছে, খুব সহজে বলছে। এখন ঠিক আছে কিনা আপনারা বলেন। ঠিক আছে? ওই যে নেহালা বলছে ঠিক আছে। ঠিক আছে। করছিলেন বাসায় যে যেখানে বুধের যে ম্যাথ গুলা করছিলেন, ডুব দিয়েছিলেন সাগরে, মহাসাগরে, নদীতে, পানিতে, মিঠা পানি, নোনা পানি, কোথাও কি ডুব দিয়েছিলেন? আচ্ছা, আপনারা তো অনেক ব্যস্ত, পড়ার সময় আছে। তা আমি তো মোটামুটি সবগুলোই দেখলাম। দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে আমার কোনো ম্যাথ না করলে হবে। একটা ম্যাথ দেখাই দিছি না, মানে বেসিক ধরাই দিছি আর কি। আচ্ছা, তারপরেও আমরা প্র্যাকটিস করবো, একটু পরে প্র্যাকটিস করবো 2-1টা ম্যাথ। এখানে কিছু আজকে বেসিক গুলো ভালো করে একটু দেখাই। ম্যাথ সহজ আছে, ম্যাথ আপনারা পারবেন। দেখেন কয়টা ম্যাথ আসছে এরকম, এই টপিক থেকে কয়টা ম্যাথ আসছে? মাত্র 19টা ম্যাথ আছে, তাও 18 পর্যন্ত। ওই 17 কাটাকাটি করলে আরো কিছু দিলে আরো পাওয়া যাবে, দরকার নাই। মানে এইগুলো করলে আগের গুলো পারা যাবে, আগের গুলো সহজ আসছে আমি দেখছি। কত আসছে দেখেন, 1 জুল মানে হচ্ছে কি 1 নিউটন ইন্টু হচ্ছে 1 মিটার না? তো এই যে 1 নিউটন পেয়ে গেছে কি 10⁵ কত? 5 কি ডাইন। আর 1 মিটারে কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। তাহলে ফাইনালি কত 10⁵ কত? 7 ডাইন ইন্টু ডাইন সেন্টিমিটার। আর ডাইন সেন্টিমিটার মানে কি বলেন? বল আর সরণ কাজ কোন এককে আছে? সিজিএস এককে। সিজিএস এককে কাজের একক কি? আর্গ। তাহলে 1 জুল হচ্ছে কত 10⁵ কত? 7 আর্গ। ধ্রুবক কয় প্রকার বলেন? কি বলতে পারো? ধ্রুবক কয়, ফিজিক্সে ধ্রুবক কয় প্রকার? ধ্রুবক হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে হলো পরিবর্তনশীল ধ্রুবক, আর একটা হচ্ছে হলো কি, একটা পরিবর্তনশীল, একটা কি পরিবর্তনশীল। আপনারা যিনি বলতেছেন যে একটা বলছে সাংবাদিক জিজ্ঞাসা করে, ভাই এই যে 2টা ছাগল এগুলা কি আপনার? তো বললো যে হ্যাঁ, এই যে সাদা ছাগলটা আমার, আর কালো ছাগলটা বললো ওটা আমার। বুঝছি রে গল্পটা? তো এখন এরকম হয়ে গেছে আর কি, পরিবর্তনশীল। তারপরটা কি, আর এটা হচ্ছে হলো কি সার্বজনীন। জানেন তো না? সার্বজনীনের একটা উদাহরণ দেন তো। কোন জি তো 2টা আছে। ভেরি গুড। এই যে মহাকর্ষীয় ধ্রুবক। আর তাহলে পরিবর্তনশীল একটা উদাহরণ দেন। খুবই সহজ, কিন্তু এখানে ক্লু আছে। ছোট হাতের জি। বুঝতে পেরেছেন? আর এই যে এখন একটা আসবে সার্বজনীন, এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। আরেকটা আছে, সেটা হচ্ছে এখন যে আমরা যেটা শিখবো, মোলার গ্যাস ধ্রুবক, বা এটার আরেকটা নাম হচ্ছে এটাকে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলে।
সার্বজনীন গ্যাস ধ্রুবক। সার্বজনীন গ্যাস ধ্রুবক দেখেন, একটু আপনাদের ব্যাখ্যা করি, আপনারা জানেন। দেখেন, দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, ঠিক আছে, দুইটা বস্তুর মধ্যে হচ্ছে আকর্ষণ বল। যেমন এই পিছনে যে দুজন আছে, এদের মধ্যে আকর্ষণ বলটা অনেক বেশি, পিছনে দুজন। তো কিছু কিছু আকর্ষণ বল হচ্ছে, এগুলো বাহ্যিকভাবে দেখা যায় না, এগুলো হচ্ছে মনের আকর্ষণ বল, ঠিক আছে। তো তো এই যে ভালোবাসা প্রকাশের হচ্ছে হলো যে যে সমস্ত বিষয়গুলো আছে, আপনি যদি আপনার প্রতি যদি কারোর প্রতি ভালোবাসা থাকে, দেখবেন যে আপনার তার কাছে থাকতে বেশিক্ষণ ভালো লাগবে। আর যদি হচ্ছে হলো মুখে অনেক মিষ্টি মিষ্টি বলতেছে, তার মনে যদি বিদ্বেষ থাকে, দেখবেন যে আপনার মনের ভিতরে একটা কেমন যেন একটা অশান্তি লাগবে। এটা আমি বাস্তবে দেখছি আর কি। তো বিষয়গুলো এরকম হয় আর কি। তো এখন এই সার্বজনীনটা হচ্ছে হলো এরকম যে, সাপোজ মনে করেন যে এই দুইজন যে পিছনে বসে আছে, দুইজন এদেরকে মাঝখানে মনে করেন যে বাতাস না দিয়ে মনে করেন যে এদেরকে এখন পানি দিয়ে দিলেন, এদেরকে পৃথিবীর হচ্ছে হলো যে কেন্দ্রে নিয়ে গেলাম, এদেরকে চাঁদে নিয়ে গেলাম, মহাশূন্যে নিয়ে গেলাম, এদের আকর্ষণ বলটা সবসময় কি থাকবে? সেম হবে, সেমই থাকবে। এটা হচ্ছে কোনো মাঝখানে মাধ্যম আছে কি নাই, কোন মাধ্যমে রাখা হয়েছে, এই মাধ্যমের প্রকৃতি কোনো কিছুর উপর নির্ভর করে না। অবস্থা, উচ্চতা, এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হচ্ছে, আপনারা জানেন যে এটা ধ্রুবক, কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় জি ইকুয়াল টু হচ্ছে কি, সো জি এম বাই কি, ডি স্কয়ার। আমরা যেমন এই জায়গায় যদি থাকি, তাহলে হচ্ছে যে এখানে এখানের জন্য দেখেন নির্দিষ্ট জায়গার জন্য কি ধ্রুবক। কারণ পৃথিবীর থেকে যদি কেউ ভিতরে চলে যায়, তাহলে জি এর মান কি কমে যাবে। কেন কম আপনারা শিখবেন, যদিও বাড়ার কথা, এখানে কাহিনী আছে, অন্য কারণ শিখবেন। আবার যদি এইখান থেকে যদি এখানে চলে আসে, তাও কি আস্তে আস্তে কি কমবে। আবার পৃথিবী তো পুরোপুরি হচ্ছে হলো কি না, পৃথিবী পুরোপুরি হচ্ছে হলো গোলাকার না। পৃথিবী ঘুরে কিভাবে, লাস্ট ক্লাসে আপনাদের বলছিলাম যে এরকম, মানে লাস্ট কোনো ক্লাসে যেরকম ইস্ট আর হচ্ছে হলো ওয়েস্ট, আর এটা হচ্ছে নর্থ সাউথ। আপনারা কি উত্তর মেরুর নাম শুনছেন না? দক্ষিণ মেরুর নাম শুনছেন না? নর্থ পোল, সাউথ পোল। পশ্চিম মেরু আর পূর্ব মেরু গেছে কই? নাম শোনেন নাই? কোন বইয়ে ছিল? পৃথিবীর কোনো বইয়ে নাই, মানে পশ্চিম পশ্চিম হ্যাঁ, উত্তর মেরু দক্ষিণ মেরু, পশ্চিম মেরু পূর্ব মেরু নাম শুনছেন? দেখেন, আপনারা খুব সহজভাবে চিন্তা করেন। এটা যদি এই যে এটা মনে করেন পৃথিবী, এটা ঘুরতেছে, এটা ঘুরে এইভাবে ঘুরে। তো যেটা উত্তরে আছে এটা উত্তরে আছে, যেটা দক্ষিণে আছে দক্ষিণে আছে, বাট যেটা পশ্চিমে আছে এটা 12 ঘন্টা করে পরে পূর্বে চলে আসবে না? যেটা পূর্বে আছে এটা 12 ঘন্টা পর, প্রতিটা মুহূর্তে চেঞ্জ হচ্ছে। এই জন্য পশ্চিম মেরু আর পূর্ব মেরু হিসেবে নাই, এটা থাকারই কথা, লজিক্যাল। পৃথিবীতে ঘুরতেছে যে এরকম, পৃথিবী গোলাকার, জিনিসটা ঘুরতেছে, তো যে জিনিসটা ঘুরবে, আবার এই যে সাউথ আর নর্থ, দক্ষিণ আর উত্তর, ঠিক আছে, ফিক্সড, এইভাবে ঘুরতেছে। পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে, এইভাবে ঘুরে। তো এটা থাকার কথা, লজিক্যাল এই যে। তো এখন এই যে উত্তর দক্ষিণে একটু একটু আর এর মানটা বা ডি এর মানটা একটু কম থাকে, দেখেন এগুলোকে মেরু অঞ্চল, আর বাকি এই অঞ্চলগুলোকে বিষুবীয় অঞ্চল বলে। কি বলে? বিষুবীয়। তো এই দিকে দূরত্ব বেশি, জি এর মান কি কম। তার মানে জিটা ধ্রুবক, তবে এটা ধ্রুবক হওয়ার শর্ত আছে, একটা নির্দিষ্ট উচ্চতা থাকতে হবে, নির্দিষ্ট জায়গা থাকতে হবে। তার যদি অবস্থান চেঞ্জ হয়, পৃথিবীর বিভিন্ন হয়, আবার আহ্নিক গতি বার্ষিক গতির উপর নির্ভর করে, এটা আমরা মহাকর্ষ বিজ্ঞান অধ্যায়ে বিস্তারিত শিখবো। শুধুমাত্র যে অবস্থা, উচ্চতা, এদের কারণে জি এর মান পরিবর্তন হয় না। পৃথিবীর যে ঘূর্ণন আছে, আহ্নিক গতি বার্ষিক গতি, ওটার কারণেও জি এর মান চেঞ্জ হয় কিছু, এটা আমরা পরে ইনশাল্লাহ শিখব। তো এখন কিন্তু এই যে বললাম যে এই যে মহাকর্ষীয় দ্রবক যেটা আছে না, মহাশূন্যে চলে গেছে, দেখেন মাঝখানে কোনো কিছুই নাই, তাও আকর্ষণ বল সেম থাকবে। দুইটা বস্তুকে পানি ভেতরে ডুবাই রাখছেন, কেরোসিনের মধ্যে ডুবাই রাখছেন, ভয় দেখা গেছে আগুন জ্বালিয়ে দিব, তাও ওই বলটাকে, ওদের মধ্যে যে বল বা ভালোবাসা, এটা কমবে না। এটা এটা হচ্ছে হলো যে মহাকর্ষীয় ধ্রুবক, এই যে এটা সবসময় কি হবে, এটা হচ্ছে 6.673 নিউটন টু দ্য পাওয়ার কি মাইনাস কি 11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। মানে 1 কেজি ভরের দুইটা বস্তু সবসময় যদি 1 মিটার দূরত্বে রাখেন, এর মাঝখানে বাধার আছে না, কেরোসিন আছে না, মধু আছে না, কিছুই নাই, না পৃথিবীর পৃষ্ঠে আছে, নাকি পৃথিবীর কেন্দ্রে চলে গেছে, নাকি মহাশূন্যে চলে গেছে, নাকি চাঁদে চলে গেছেন, কোনো সমস্যা না, সবসময় বলের মানটা সেম থাকবে। 6.6.3 ইনটু দ্য পাওয়ার 10 টু দ্য পাওয়ার মাইনাস 11, এই পরিমাণ বল কাজ করবে 1 কেজি ভরের দুইটা বস্তু 1 মিটার দূরত্বে থাকলে। কথা বুঝতেছেন? এখন এই বিষয়টা এখানে আমাদের এখানে আসছে কেন, দেখেন আমরা কি পড়ছি বলেন তো, যে বয়লের সূত্র কি ছিল, মনে আছে কারো? মনে থাকার কথা, বয়লের সূত্রে কি ধ্রুবক থাকে?
ওই যে বয়েল, বয়েল মানে সিদ্ধ করা, সিদ্ধ করতে কি লাগে? তাপ দিতে হয়, হিট মানে তাপমাত্রা স্থির। তা তাপমাত্রা স্থির হচ্ছে হলো কি আয়তন চাপের কি ব্যস্তানুপাতিক। যত আমরা বস্তুর উপর চাপ দিব তত গ্যাসের উপর চাপ দিব তত কি বলেন টি স্থির। টি হচ্ছে স্থির, এগুলো দেখছেন। আর চার্জ কি বলছে? চার্জ যদিও পাওয়া নাই, তাকে পরিমার্জিত করা হয়েছে। পরিমার্জিত করে কি করা হয়েছে? হিট করার পরে কি আসছে? কেলভিন তাপমাত্রা বা পরম তাপমাত্রা কি সমানুপাতিক। তো এখানে চার্জ লিখলে কি আসে? চাপ আসে, তার মানে কি চাপ স্থির। দুইটা কম্বাইন করে কি লেখা যায়? টি বাই পি, ভি ইকুয়াল টু কে ইন্টু কি বলেন টি বাই পি, পিভি ইকুয়াল টু কত? কেটি, বা পিভি ডিভাইড বাই টি ইকুয়াল টু হচ্ছে হলো কি কে। এবার আসলে আসলে খেলাটা কেমন করেন? এই যে গ্যাস কি হাইড্রোজেন গ্যাস না নাইট্রোজেন গ্যাস না কার্বন ডাইঅক্সাইড গ্যাস না মৌলিক গ্যাস নাকি যৌগিক গ্যাস নাকি এক পরমাণু নাকি ত্রিপরমাণু নাকি হচ্ছে হলো যে দ্বিপরমাণু নাকি হচ্ছে হলো যৌগিক গ্যাস, কোনো কিছুর উপর ডিপেন্ড করে না যদি এক মোল হয়। এই আপনারা আমার কথা বুঝছেন? ত্রিপরমাণু গ্যাসের নাম শুনছেন কখনো? ত্রিপরমাণু, তাহলে বলা হয়েছিল না যে ত্রিপরমাণু করতে আসলো? মাঝে মাঝে টিচাররা কিন্তু ইচ্ছা করে ভুল বলে, কিন্তু আমি ভুল করি নাই। বলেন তো ত্রিপরমাণু গ্যাস আছে পৃথিবীতে? কি? ভেরি গুড। ওজন কি? ওজন O3, ওজন স্তর আছে পৃথিবীর। সূর্য থেকে আসা যে সমস্ত আল্ট্রাভায়োলেট রশ্মিগুলা এগুলা কি করে? ওই যে ক্ষতিকর রশ্মিগুলা কি করে? শোষণ করে কারা? ওজন স্তর দিয়ে রাখছে আল্লাহ, ওজন O3। তারপরে এই যে কার্বন ডাইঅক্সাইড মৌলিক গ্যাস না যৌগিক গ্যাস? হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ক্লোরিন এগুলা কি মৌলিক গ্যাস। কি পরমাণু? দ্বিপরমাণু। আর হিলিয়াম নিয়ন আর্গন কৃপ্টন জ্যানন রেডন এগুলা কি? এগুলো একক পরমাণু। তো একক হোক, দ্বি হোক, ত্রি হোক অথবা মৌলিক হোক, যৌগিক হোক, মানে কোন গ্যাস নেওয়া হয়েছে এটা ইম্পর্টেন্ট বিষয় না। ওরা হিসাব করে দেখছে, খেয়াল করেন। এই যে এখানে যে কোনো গ্যাসের উপর প্রযুক্ত চাপ তার আয়তন তাকে কেলভিন তাপমাত্রা দিয়ে ভাগ করলে যদি এক মোল হয়, দেখেন আমি কিন্তু অনেক গুরুত্ব দিয়ে বলতেছি, যদি এক মোল হয় তাহলে এই মানটা সবসময় সেম থাকে সব গ্যাসের জন্য। মানে কিছু কিছু বিষয় পরীক্ষা গেছে এই ধ্রুবকটা সবসময় সেম থাকে। যদি এক মোল হয়, এক মোল এক্স্যাক্টলি এক মোল হয়, কয় মোল? এক মোল। গ্যাসটা তখন আর ম্যাটার করে না, হাইড্রোজেন না অক্সিজেন না কার্বন ডাইঅক্সাইড না সালফার ডাইঅক্সাইড না সালফার ডাইঅক্সাইড, কোন গ্যাস ম্যাটার করে না। বিজ্ঞানীরা অবশ্যই এক্সপ্লেন করে দেখছে যদি এক মোল হয়ে যায়, কি প্রত্যেকটা কি মোল? এক মোল। মানে এক মোল মানে অক্সিজেন নিতে হবে কত? 32 গ্রাম। 32 গ্রাম অক্সিজেন নিয়ে তার উপর যে প্রযুক্ত চাপ সেটাকে আয়তন দিয়ে ভাগ করে ওই স্থানের বা গ্যাসের ভিতরের কেলভিন তাপমাত্রা দিয়ে ভাগ করলে যে মানটা আসবে। কার্বন ডাইঅক্সাইড কত? এক মোল কত? 44 গ্রাম। 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড যদি আমরা নিই এবং তার উপর প্রযুক্ত চাপ তার আয়তন ওখানকার কেলভিন তাপমাত্রা দিয়ে ভাগ করলে একই মান আসবে। যদি আমরা ক্লোরিন নিই, ক্লোরিন কত? 71 গ্রাম, তাই না? এক মোল। এক মোল 71 গ্রাম যদি ক্লোরিন নেওয়া হয়, তারপরে কি তাকে তার চাপ এবং আয়তন দিয়ে গুণ করে কেলভিন তাপমাত্রা দিলে একই মান আসবে। এটা পরীক্ষা করে পাওয়া গেছে। এই জন্য এই ধ্রুবকটার নাম কি ধ্রুবক? মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক, যেটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? যেমন আমরা যে কোনো সূত্র যখন আমরা প্রতিপাদন করি, তাই না, প্রথমত ধ্রুবক কে দিই, কি দিই? তারপর যেমন এই যে এই সূত্রে এখানে বড় হাতে জি ব্যবহার করা হয়েছে, ঠিক একইভাবে ফিজিক্স বলুন কেমিস্ট্রি বলুন এখানে কি ব্যবহার করা হয়েছে? আর ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এটা সার্বজনীন, এটা গ্যাসের উপর নির্ভর করে না। আপনার যদি হিলিয়াম গ্যাস নিই, হিলিয়াম গ্যাসের এক মোল কত? 4 গ্রাম। তো 4 গ্রাম হিলিয়াম যদি আমরা নিই, তার উপর প্রযুক্ত চাপ তার যতটুকু আয়তন সে দখল করে আছে এবং সেটাকে ওই হিলিয়াম গ্যাসের কেলভিন তাপমাত্রা দিয়ে ভাগ করি, তাও একই মান আসে। মানে ওই ক্লাস নিচ্ছি আর বাকিটা সমস্যা আপনাদের। এর মধ্যে সবাই লিখে ফেলেন।
কেমিস্ট্রি আর ফিজিক্সে পিভি মানে হচ্ছে হলো কাজ। চলতে ফিরতে সবসময় মনে রাখবেন, পিভি মানে কি? আবার বলেন। পি আর ভি, চাপ আর আয়তন গুণ করে কি হয়? কাজ হয়। বুঝে নাই কে? হাত তোলেন, বুঝে নাই কে? সবার হাত তোলা উচিত, কারণ একজনের তো বোঝার কথা না। কারণ বসি কাজ হয় কিন্তু বুঝাইছি, তাহলে হাত তোলা নাই কেন? পি ইন্টু ভি, পি মানে কি বলেন? নিউটন পার কি মিটার স্কোয়ার। কথা বলে না? বল বাই ক্ষেত্রফল, চাপ চাপ, বল বাই ক্ষেত্রফল। আর আয়তন হচ্ছে কি? এখন নিউটন ইন্টু মিটার না? নিউটন মিটার মানে কি? কথা বলে না, জুল। তার মানে কি? কাজ। এটা বুঝছি? আচ্ছা, তাহলে ভিভি মানে কি? কাজ। ওই অন্য অধ্যায়ে কিন্তু লাগবে, ওই যে যারা তাপ গতিবিদ্যা পড়বেন প্রত্যেক রোববারে। গতকাল তো হচ্ছে হলো যে আপনি আরামে ছিলেন নাকি? এখন আসেন দেখেন, এই ক্ষেত্রে এই সূত্র যে আমরা আসতেছি টিভি বাই টি ইকাল টু হচ্ছে হলো আর, কয় মোলের জন্য? এক মোলের জন্য। এখন বাস্তবে এক মোল তো নাও থাকতে পারে, তাই না? মনে করেন যে এন মোল আছে, কয় মোল? এন মোল। তা আমরা ধরে নিয়েছি যে এন মোলের আয়তন ধরলাম হচ্ছে হলো কি ভি, ধরলাম কি ধরলাম? ভি। তবে এ বি আর এ বি এর মধ্যে পার্থক্য আছে। এটা হচ্ছে এন মোলের আয়তন, আর এই সূত্রে বি হচ্ছে কয় মোলের আয়তন? বলেন, এক মোলের আয়তন। ভালো করে খেয়াল করুন। তাহলে এই সূত্র কখন ব্যবহার করা যাবে? যখন এক মোল হবে। তাহলে আমরা বানাই নি, এক মোলের আয়তন কত? ভি বাই এন। এবার সূত্রে বসাই, পি ইন্টু ভি কত হবে? ভি জায়গায় কত হবে? এন ডিভাইড বাই কি টি ইকাল টু কত? আর। তো এনটা নিচে চলে আসবে না? পি বাই এন টি ইকাল টু কত? আর। পিবি ইকাল টু কত? এন আর টি। 90 এর মনে হচ্ছে চেহারা দেখাইছিল এটা, এখান থেকে আসছে পিবি ইকাল টু এন আর টি। এটা নিয়ে এই যে অনেক মাতামাতি হবে, ঠিক আছে? বিশেষ করে এই ফিজিক্স ও কেমিস্ট্রি দিয়ে আপনাদের অনেক আলোচনা হবে। আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। ইভেন আপনাদের কেমিস্ট্রি 4 নাম্বার দেওয়া থাকবে, রাসায়নিক পরিবর্তন যে চ্যাপ্টারটা আছে প্রথম পত্রের, ওখানেও কিন্তু এই সূত্র থাকার কথা। কেপি আর কেসি এর মধ্যে সম্পর্ক স্থাপন করার সময় দেখাবে। আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। এবার বলেন তাহলে আর এর মান কত? আর এর মান কত বলেন? পিভি বাই কি এন টি। এবার এখান থেকে এখন সবার সহজে পারা উচিত। যদি এখন প্রশ্ন করা হয় যে আর এর একক একক কি, বলেন তো কত হবে? ভেরি গুড, কে বলছে? হ্যাঁ, এটা একটা একটা একক। এটা হচ্ছে এসআই একক। ঠিক বলছো, এসআই তে এটা হবে। আর সার্বজনীন একক বললে কি বলবো? কাজের একক ডিভাইড বাই মোলের একক ডিভাইড বাই তাপমাত্রার একক, ঠিক কি না? সার্বজনীন মানে সব একক করতে পারে। কাজ পার মোল পার কি কেলভিন। তাপমাত্রা কিন্তু সব এককে কেলভিন, খেয়াল রাখবেন। যেমন টাইম যেমন সেকেন্ড না, এফপিএস, তাপমাত্রা সবসময় কেলভিনে দেওয়া হয়। পরম তাপমাত্রা বলছে না? তাপমাত্রা কি বলা হয়েছে বলেন? পরম। পরম মানে সেটা সিজিএস বলেন, এফপিএস বলেন, আপনার এসআই বলেন, সবগুলোতে কেলভিনে থাকবে, মনে থাকবে। তাপমাত্রা সব একক হচ্ছে হলো কি কেলভিন। আচ্ছা,
ইভেন এন যেটা আছে, এনটা হচ্ছে কি মূল সংখ্যা না, এটা হচ্ছে হলো সব এককে হচ্ছে হলো সেম। তাহলে কয়টা লিখি, এন টি আর হচ্ছে হলো টাইম, এই সবগুলো হচ্ছে সেম। এসআই, তারপরে হচ্ছে হলো কি সিজিএস, আর হচ্ছে হলো কি এফপিএস, এই সবগুলোতে হচ্ছে হলো সেম ধরা হয়। এখন আর এর মান বের করতে হবে। আর একটা এককটা পাওয়া গেছে, জুল পার, মোল পার, কেলভিন। তুমি জানতা নাকি এখান থেকে দেখে দেখে বলছো? আচ্ছা, এই যে কাজ পার মোল পার কেলভিন, তাই না? এখন যদি সংখ্যাটা দিতে বলে, সংখ্যাটা দিতে পারবেন না। দেখেন ফিজিক্সের বা কেমিস্ট্রিতে যখন বিভিন্ন সংখ্যাগুলো দেয় তখন কিছু টেকনিক ফলো করে। কি করে? যে মনে করেন যে যে কোনো কয়েকটা জিনিসকে ওয়ান ধরে ফেলে। পিভি, পিভি মানে কি বলেন? কাজ। তাহলে ওয়ান, এন ধরলাম এক, টি ধরলাম কি এক, তাহলে পিভি আর ইকুয়াল টু কি কাজ হয়ে গেছে না? তাহলে সংখ্যাটা যদি এভাবে লিখি, এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করার জন্য গ্যাসের সম্প্রসারণজনিত যে কাজ হবে সেটাই আর। গ্যাসের কি কাজ করবে? গ্যাস তো সম্প্রসারিত হবে, মানে তাকে যে শক্তি দেওয়া হবে শক্তি দ্বারা সে কি করবে? সম্প্রসারিত হয়ে শক্তিটাকে খরচ করবে। তাহলে সংখ্যাটা কি হবে বলেন? বুঝতেছেন তো? আপনি না পারেন সমস্যা নাই, কিন্তু না বুঝলে বলতে হবে যে এটা বুঝি নাই। এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে গ্যাস কি সম্প্রসারণজনিত যে পরিমাণ কাজ করতে পারে সেটাই কি মোলার গ্যাস দেবো, এটা বলা যায়? লেখেন, ছোট করে খাতায় লেখেন, এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে কোনো গ্যাস সম্প্রসারণজনিত যে পরিমাণ কাজ করতে পারে তার নাম হচ্ছে কি মোলার গ্যাস দেবো। হুম, হ্যাঁ হ্যাঁ, না মানে সংখ্যা দেওয়ার সময় এখানে তাপমাত্রা বুঝলে ওইটাকে আপনাকে ইয়ে করতে হবে, মানে তাপমাত্রা বৃদ্ধি বৃদ্ধি বুঝাইতে হবে যে পিভি কাজ করবে, তার মধ্যে ইন্টারনালি কিছু এনার্জি আছে, তাহলে কিছু এনার্জি অ্যাড করার জন্য তার তাপমাত্রা কি করতে হবে? বাড়াইতে হবে। ঠিক আছে, 1 কেলভিন বৃদ্ধি করার জন্য, বৃদ্ধি করলে 1 কেলভিন বৃদ্ধি করলে গ্যাসটি সম্প্রসারণ জনিত জনিত কারণে যে কাজ করতে পারবে, সম্প্রসারণ জনিত যে কাজ করতে পারবে তাকে গ্যাসের মোলার, তাকে মোলার গ্যাস ধ্রুবক বলে। মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক বলে। এখন বলেন, এক মোল, এক মোল ফ্লোরিন আর হচ্ছে 1 মোল ক্লোরিন কে বেশি কাজ করতে পারবে? ওই যে সাবাত বলতেছেন, ওর আনসার ঠিক আছে। ওই যে একটাকে কি বললাম, এক মোল যদি হয়, 1 মোল যদি হয় তাহলে তো গ্যাসের উপর ডিপেন্ড করবে না কোন গ্যাস। ঠিক আছে, সবাই সমান পরিমাণ কাজ করতে পারবে। এখন যদি আপনি বলেন যে এটা কেন হয়, তো এটার আনসার আমার কাছে নাই। ঠিক আছে, এটার আনসার আমার হচ্ছে আমার কাছে নাই, কারণ বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখছে। তো কিছু কিছু বিষয় হচ্ছে আল্লাহ সহজ করে দিছে যে মানুষের সুবিধার জন্য। যেমন নাইমুদ্দিন একটা প্রশ্ন করছে যে হ্যাঁ কেন, এই যে নাইম না মেহর প্রশ্ন করছিল যে পৃথিবীটা সূর্যের চারদিকে হচ্ছে বৃত্তাকার পথে হচ্ছে সমান দূরত্ব গেলে কি অসুবিধা ছিল, তাই না? প্রশ্ন ছিল না কিনা? ছিল না, কোনো অসুবিধা ছিল? ছিল না, কিন্তু আসলে ঘুরে কি ভেবে বৃত্তাকার পথে এবং স্পিড বাড়ে কমে। তবে হ্যাঁ এটার কিছু, এটার ব্যাখ্যাটা না জানা থাকলেও এটার কিছু উপকারিতা আমরা বলতে পারি। উপকারিতা বলেন, বলেন কি? বলেন কি? এই কথা বলিয়েন না। শীতকালে যে সবজিগুলো পাওয়া যায়, ফুলকপি, এগুলা কি মনে করেন গরমকালে সবসময় ওইরকম ফ্রেশ পাওয়া যায়? গরমকালে পাইলে কেমন পাইবেন মনে করেন যে এই যে মনে করেন যে নাইমের মতো হ্যাংলা একদম পাতলা এরকম পাওয়া যায়। আমি যে করার জন্য বলছি, বলতেছি, কিন্তু মানে শীতকালের মতো ওরকম ফুলকপি পাওয়া যাবে না। তো দেখেন আপনার যখন হচ্ছে হলো যে এই যে উপবৃত্তাকার পথে, আমি জাস্ট ওটা পরে মনে আসছে বললাম, এই যে দেখো নেহা যে প্রশ্নটা করছিলাম, মনে করো সূর্য এখানে আছে, তাহলে পৃথিবী যখন এখানে থাকবে দূরত্ব বেশি না? তো দূরত্ব বেশি হলে শীতকাল হবে। তো শীতকাল হলে তোমার আলো ওই সময় তুমি সবজি খেতে পারবা। যদি সবসময় যদি একরকম হয় তাহলে একরকম ফল ফল ফলনই হবে। এখন দূরত্ব কম বেশি হলে এক এক সময় এক এক সিস্টেম হবে। তো আল্লাহ সৃষ্টির মধ্যে রহস্য আছে, সবকিছুর মধ্যে কি আছে? একটা রহস্য আছে। এই রহস্য খুঁজে ইমানকে বাড়াইতে হবে। ফুট, পাউন্ড আর সেকেন্ড। এখন দেখেন
এই যে কিছু কিছু বিষয় হচ্ছে খুঁজে পাওয়া গেছে, এগুলা কারণ নাই। যেমন অ্যাভোগাড্রো কি বলছিল বলেন তো, এই পিছনে দুইজন একটু মাঝখানে দূরত্ব সৃষ্টি করে আকর্ষণ বল কমান। হ্যাঁ, দূরত্ব বাড়লে আকর্ষণ বল কমবে। তো যেটা বলতেছিলাম, অ্যাভোগাড্রোর সূত্র কি ছিল দেখেন, এক মোলে সকল গ্যাসের এক মোলে সমান সংখ্যক অণু থাকে বা পরমাণু থাকে। এখন যদি মানি না, এটা হয় কেন, এটা কোনো ব্যাখ্যা আছে? না। ওই এক গুণে দেখছে, যে কাউন্ট করে দেখছে যে গ্যাসের সকল গ্যাসের কি, মানে সকল গ্যাস না, সকল পদার্থের এক মোলে কি থাকে, ওই পরিমাণ 6.023 নিউটন পার কে এই পরিমাণ থাকে, ঠিক না? এখানে কিছু কিছু বিষয় আল্লাহ সার্বজনীন করে দিচ্ছে। তার মধ্যে এখন হচ্ছে এই আর মানটা বের করার জন্য আমাদের এখন এই মানগুলো নিতে হবে, যে মানগুলো আমরা জানি। 9 10 এ পড়ে আসছেন আপনারা।